কুমিল্লা নোয়াখালীতে বন্যার অবনতি, ফেনীতে ঘরবাড়ি এখনো তলিয়ে, আশ্রয় কেন্দ্রে লাখো মানুষ। কুমিল্লায় ত্রাণের জন্য হাহাকার। লুটপাট দখলে জড়িত নয় বিএনপি, প্রমাণ পেলে ব্যবস্থা, হুঁশিয়ারি মহাসচিবের। শীঘ্রই সরকারের সাথে দলগুলোর আলোচনা না হলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। জামাত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার, গেজেট হতে পারে আজই। সাবেক 3 প্রধান বিচারপতি সহ 7 বিচারপতির বিরুদ্ধে মামলা। সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রত্যক্ষ পরোক্ষভাবে রাজনীতি বন্ধ এবং লেজুর ভিত্তিক সকল পেশাজীবী সংগঠন বিলুপ্তির দাবি টিআইবির। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুরে বন্যার পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। কিছুটা উন্নতি হয়েছে ফেনী, মৌলভীবাজার, রাঙামাটি ও চট্টগ্রামের পরিস্থিতির। ফেনীর মহাসড়ক থেকে পানি নামলেও ঘরবাড়ি তলিয়ে থাকায় এখনও আশ্রয় কেন্দ্রে আছে লাখো মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। এখনও আশ্রয়ের খোঁজে বন্যা দুর্গতদের অনেকে। কুমিল্লার মনোহরগঞ্জ ও লাঙ্গলকোট উপজেলার বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। আশ্রয় কেন্দ্রে বেড়েছে বানভাসীদের চাপ। ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থার কারণে যাচ্ছে না ত্রাণ। খাদ্যের জন্য হাহাকার দেখা দিয়েছে। অপরিবর্তিত কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বন্যা পরিস্থিতি। বৃষ্টির কারণে নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এর মধ্যে কোম্পানিগঞ্জের মুছাপুরের ভাঙা ক্লোজার গেট দিয়ে পানি আবারও বাড়তে শুরু করেছে। জেলা শহর মাইজদি সহ বেশিরভাগ উপজেলা এখনও পানির নিচে। দুর্গত এলাকায় ত্রাণ যাচ্ছে প্রয়োজনের তুলনায় খুবই কম। টানা বৃষ্টিতে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত কয়েকদিনের তুলনায় পানি বাড়ায় আশ্রয়কেন্দ্রে নতুন করে আর কারো জায়গা হচ্ছে না। বাধ্য হয়েই অনেকে নৌকায় দিন কাটাচ্ছে। দেখা দিয়েছে শুকনো খাবার আর বিশুদ্ধ পানির সংকট। ফেনীতে এখনো তলিয়ে আছে ঘরবাড়ি। অনেকটা বাধ্য হয়েই বানভাসী মানুষ থাকছেন আশ্রয় কেন্দ্রে। 6টি উপজেলায় সরকারি আশ্রয় কেন্দ্রের সংখ্যা হাতে গোনা। স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির, হাসপাতালেই বন্যার্তদের একমাত্র আশ্রয়স্থল। ফেনী সদর আর দাগনভূঞা সদর ছাড়া এখনো বেশিরভাগ এলাকা বিদ্যুৎবিহীন। সহায়তা হিসেবে আসা শুকনো খাবারই তাদের ভরসা। দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। কিছুটা উন্নতির দিকে রাঙামাটির 2 উপজেলার পরিস্থিতি, তবে এখনও অপরিবর্তিত রয়েছে পৌর এলাকা সহ 4 উপজেলা। পানিবন্দী কয়েক হাজার মানুষ। মৌলভীবাজারেও কমতে শুরু করেছে বানের পানি। মনু, ধলাই ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে বইছে। শুধু জুড়ি নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানি নেমে যাওয়ায় অনেকেই বাড়ি ফিরছেন। 1 বছর কিস্তি ছিল, 1 গোটা বানাইছিলাম, বন্যার পানি সব নিয়েছে। এই দেখুন খেত গেছে, এই যে মাটি উঠে একবারে কুদিয়ে আনিছে কি বন্যার পানি। একটা নি বাঙ্গা 2-3 বার বাঙ্গা দিছে। দেওয়ার পরে আমরা অশান্তির উপরে আছি। আমরা কালি লাগে হইতাছি না, আমরা বসিনতে লাগে হইতাছি বেশি। আমরা ভাই বন্যার পানি আমরা বাড়িঘর বাঙ্গা নিয়ে এখনো ভাই আমরা পানির মাঝে ভাই আমরা কিলা বসত বাড়ি থাকতাম ভাই। স্বাভাবিক হতে শুরু করেছে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা। কয়েকদিন ধরে বৃষ্টি না হওয়ায় জেলার মিরেশ্বরাই, ফটিকছড়ি, হাটহাজারী, রাউজানের অধিকাংশ এলাকা থেকে পানি কমেছে। বিভিন্ন প্রতিষ্ঠানে আশ্রয় নেওয়া মানুষজন ঘর বাড়িতে ফিরে যাচ্ছেন। নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা ক্ষতিগ্রস্তদের। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক। দর্শক, এই মুহূর্তে কুমিল্লার বুড়িচংয়ে আছেন সহকর্মী মহিবুল্লাহ মুহিব, যুক্ত হচ্ছে তার সঙ্গে। মুহিব, কুমিল্লার পরিস্থিতি এখন কেমন? কনক, আমি এই মুহূর্তে রয়েছি বুড়িচংয়ের ভুরভুরিয়া গ্রামে, অর্থাৎ গোমতী নদীর 2 পাশ দিয়ে যে বেড়িবাঁধ, প্রায় 30 থেকে 40 ফুট উঁচু বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধটি কিন্তু এখান থেকেই কিন্তু বিলীন হয়ে গেছে। আপনাকে একটু পেছনে দেখাতে চাই। আমি যে সড়কটিতে দাঁড়িয়েছি এটি কিন্তু পাকা সড়ক, একেবারেই পাকা, অর্থাৎ পিচ ঢালা সড়ক। এই সড়কটি কিন্তু এই সামনে গিয়েই দেখা যাচ্ছে যে আর নাই হয়ে গেছে, এবং ভিন্ন প্রান্তে কিন্তু দেখা যাচ্ছে
এই সড়কের অপর প্রান্ত, সেখানে উৎসুক কিছু মানুষ দাঁড়িয়ে আছে এবং এখানে তীব্র স্রোত এই মুহূর্তে বইছে। আমরা যেটি এখানকার স্থানীয়দের সঙ্গে কথা বলে যেটি জেনেছি যে এখানে অসংখ্য ঘরবাড়ি ছিল, যদিও এখানে কোনো নদীর কোনো অববাহিকা ছিল না, কিন্তু এই বেড়িবাঁধটি ভেঙে যাওয়ার কারণে এই গ্রামটি পুরোপুরি এলাকা প্লাবিত হয়েছে এবং অসংখ্য ঘরবাড়ি এখান থেকে কিন্তু ভাসিয়ে নিয়ে গেছে। এখানে কিছু বিল্ডিংও ছিল এবং কিছু খামার ছিল, এখনো একটি খামার কিন্তু দেখা যায়, সেই খামারও কিন্তু অনেকটা বিলীন হওয়ার পথে। আমরা যেটি দেখেছি বেড়িবাঁধের বাইরে যারা বসবাস করতেন তারা কিন্তু এখন পর্যন্ত ঘরে ফিরতে পারছেন না, যেহেতু বেড়িবাঁধটির উচ্চতা প্রায় 30 ফুট। এই বেড়িবাঁধের উপরে অসংখ্য মানুষ পলিথিনের নিচে আশ্রয় গ্রহণ করেছে কোনো মতে। কিছু মালামাল যেগুলো তারা ঘর থেকে নিয়ে বেরোতে পেরেছেন, সেই মালামালগুলো নিয়ে মূলত এই বেড়িবাঁধের উপরই এখন তাদের আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে। এই এলাকার মানুষের কিন্তু ত্রাণের চাহিদা রয়েছে। সেনাবাহিনী আমরা দেখেছি তারা তাদের স্বাস্থ্যসেবায় নিয়োজিত রয়েছে, মেডিকেল টিম রয়েছে, সব মিলিয়ে একটা মানবিক বিপর্যয় তৈরি হয়েছে এই বুড়িরচং এলাকায়। এবং এই যারা ঘর হারিয়েছেন, যারা বাড়ি হারিয়েছেন, সহায় সম্বল সব কিছু হারিয়েছেন, তারা কোথায় ফিরবেন এই বন্যা শেষ হয়ে গেলে সেটি নিয়ে কিন্তু বিস্তর চিন্তার ভাঁজ রয়েছে তাদের কপালে। তো আমরা দু একজনের সঙ্গে কথা বলে যেটি জেনেছি তাদের খাবার দাবারের ব্যাপক সংকট, রান্না হচ্ছে না, যেটুকু শুকনো খাবার আসছে সেই শুকনো খাবার দিয়েই চলছে তাদের মোটামুটি এখনকার জীবন। তো এই ছিল আমার কাছে বুড়িরচংয়ের বেড়িবাঁধ ভাঙনের ফলে এই এলাকা তলিয়ে যাওয়ার সার্বিক চিত্র। মুহিব, আপনাকে ধন্যবাদ। নোয়াখালীর বন্যা পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। প্রত্যন্ত এলাকায় ত্রাণ তৎপরতা খুবই কম। দর্শক, সেখানকার সর্বশেষ খবর জানিয়েছেন সহকর্মী শুভ মাহফুজ। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি নোয়াখালী সদর উপজেলার 2 নং দাঁতপুর ইউনিয়নে। আমার পেছনে যে সড়কটি রয়েছে এই সড়কটি নোয়াখালীর আরেকটি উপজেলা বেগমগঞ্জের দিকে গিয়েছে এবং আমার ডান পাশে প্রায় আধা কিলোমিটার পরেই হচ্ছে লক্ষ্মীপুর সদর উপজেলা। এই এলাকার বন্যা পরিস্থিতির বিষয়টি যদি বলতে যাই, আসলে গত 3 সপ্তাহ যাবৎ বন্যার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে কিন্তু উন্নতি ঘটেনি। গতকালকে সারাদিন বৃষ্টি হয়নি, বৃষ্টি না হওয়াতে পানি কিছুটা কমলেও রাত থেকে আবার সকাল পর্যন্ত বৃষ্টি হওয়াতে আবার পানি বেড়েছে। অর্থাৎ এই সড়কটি হচ্ছে লক্ষ্মীপুর সদর উপজেলা চন্দ্রগঞ্জ পর্যন্ত গিয়ে পৌঁছেছে এবং পুরো সড়কটি 7 থেকে 10 কিলোমিটার জুড়ে এই সড়কটি, পুরো সড়কটি পানিবন্দী এবং এই সড়কের চারপাশে যে বাড়িঘর রয়েছে, কয়েক হাজার বাড়িঘর রয়েছে এবং লক্ষাধিক মানুষ রয়েছে যারা বিগত এই বন্যা শুরু থেকেই পানিবন্দী। অর্থাৎ গত 25শে আগস্ট থেকে পানির উচ্চতা বাড়ার ফলে প্রায় 90% মানুষের ঘরে পানি উঠে গেছে এবং তারা খুব কষ্টে জীবন অতিবাহিত করছে, যেটা আমরা এলাকা ঘুরে ঘুরে দেখেছি এবং জানতে পেরেছি। বেশিরভাগ মানুষ ঘরবাড়ি ছেড়ে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে যে প্রাইমারি স্কুলগুলো রয়েছে বা মাদ্রাসা রয়েছে, সেই প্রাইমারি স্কুল এবং মাদ্রাসাগুলোতে গিয়ে তারা অবস্থান নিয়েছে এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে খুবই মানবতর জীবন যাপন তারা করতেছে। খুবই খারাপ পরিস্থিতি। অর্থাৎ কয়েক হাজার বাড়ি এবং কয়েক লাখ মানুষ এই বন্যার পানিতে তাদের জীবন অতিবাহিত করছে। বন্যার পরিস্থিতি কিন্তু খুব বেশি উন্নতি ঘটছে না। এই আমার পিছনে যে সড়কটি, এই সড়কটি হচ্ছে যে প্রায় আধা কিলোমিটার গেলে লক্ষ্মীপুর সদর, অর্থাৎ নোয়াখালী সদর, বেগমগঞ্জ, লক্ষ্মীপুর সদর, এই কয়েকটি এলাকা আমরা ঘুরেছি। এই কয়েকটি এলাকার বন্যার অবস্থার খুব বেশি উন্নতি নেই, অর্থাৎ ক্রমে অবনতি হচ্ছে। বৃষ্টি হলে অবনতি হচ্ছে, বৃষ্টি না হলে পানি স্থিরতা রয়েছে কিন্তু পানি কমছে না। তো মোটামুটি এই ছিল নোয়াখালী থেকে আমার কাছে বন্যার সর্বশেষ। দর্শক, সচিবালয়ের সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফ করছেন আইন উপদেষ্টা। আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছি সেখানে। নিষিদ্ধ করার দাবি ছিল, আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল, করে নাই কেন? তার মানে তো তাদের বদ মতলব ছিল। 15 বছর তারা ক্ষমতায় ছিল, তারা তাদেরই সহযোগী সংগঠন বিভিন্ন মহল থেকে তারা এই ধরনের দাবি তুলেছে। আবার আমরা অতীতে দেখেছি আওয়ামী লীগ জামাতকে সাথে নিয়ে 1986 ইলেকশনে গেছে, 1988 সংসদে একসাথে পদত্যাগ করেছে। একসাথে পদত্যাগ করার পর একসাথে মতিউর রহমান নিজামী, প্রয়াত মতিউর রহমান নিজামী সাহেবের সাথে আওয়ামী লীগের সভানেত্রী সাংবাদিক সম্মেলন করেছেন। বলেছেন উনি শুধু আওয়ামী লীগের লিডার না, উনি সকল বিরোধী দলের নেতা। পরবর্তীকালে জামাত যখন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে জয়লাভ করার জন্য আওয়ামী লীগের পদপ্রার্থী জামাতের আমির
গোলাম আজমের কাছে দোয়া চাওয়ার জন্য গিয়েছেন, 1996-এর আন্দোলনে জামাতকে নিয়ে অংশ নিয়েছেন। আমরা সর্বশেষ নির্বাচনী পত্রপত্রিকায় রিপোর্ট পাচ্ছিলাম জামাতকে ইলেকশনে আনার একটা প্রক্রিয়া চলছে। তারপরে যখন আওয়ামী লীগের বিভিন্ন মহল থেকে এই ধরনের দাবি করা হতো এবং আওয়ামী লীগ যখন আবার এই দাবিটা পূরণ না করত, আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে এটা আওয়ামী লীগ জামাতকে চাপে রেখে তাদের কথা মতো চলতে বাধ্য করার একটা প্রক্রিয়া হিসেবে নিয়েছিল। আওয়ামী লীগের রাষ্ট্রীয় ক্ষমতার দোর্দণ্ড প্রতাপে ছিল, কখনোই নিষিদ্ধ করে নাই। যখন ছাত্র জনতার বিপ্লবে যখন আওয়ামী লীগের প্রায় পরাজিত এবং পরাভূত হওয়ার মতো অবস্থা হয়েছে, তখন আপনার এই পুরা বিপ্লবটাকে, পুরা অভ্যুত্থানটাকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যায়িত করে অবাধে দমন নিপীড়ন চালানোর একটা পর্যায়ে জামাতকে নিষিদ্ধ করেছে। সেটা তো আর কোনো নীতিগত অবস্থান হতে পারে না। স্যার, আমি একটা প্রশ্ন করতে চাই। স্যার, যে অবস্থায় ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সরকার এক ধরনের পালিয়ে গেছে, পাবলিক পারসেপশন আছে, অনেকে মনে করে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দরকার। সো এই ব্যাপারে আপনারা কি চিন্তা করেন? আপনি দেখেছেন আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা দাবি উঠেছে হাইকোর্টে, সে অফিস থেকে এটার প্রতিবাদ করা হয়েছে, এটা বিপক্ষে দাঁড়িয়েছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না, আনলেস আপনার যদি একদম সুশক্তভাবে জঙ্গি তৎপরতা, রাষ্ট্রবিরোধী তৎপরতা, কোট আনকোট যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি রেটরিক হিসাবে ইউজ করে, সেটা না। সত্যিকার অর্থে সেরকম থাকলে তাও প্রচন্ড সততার সাথে তদন্ত করে দেখে হয়তো এটা করা যেতে পারে। জেনারেল রুল হিসাবে আমাদের সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল, বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল। গত 15 বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না, সেটা মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না। তারা বাংলাদেশের ইতিহাসে বর্বরতম এক ফ্যাসিবাদ কায়েম করেছিল। এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে, লিডারদের সামষ্টিক দায় থাকতে পারে, বা দল হিসাবে, ব্যক্তিগতভাবে আমি বলছি, দল হিসাবে আওয়ামী লীগ মানে নিষিদ্ধ করা দল হিসাবে মনে হয় না সমীচীন হবে। স্যার, আমি একটা প্রশ্ন করতে চাই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, সংস্কারের মাধ্যমে নির্বাচনের দিকে যাওয়ার লক্ষ্য নস্যাৎ করার চক্রান্ত চলছে। পার্শ্ববর্তী দেশ ভারত থেকে চক্রান্ত চলছে বিপ্লবকে ভণ্ডুল করার। বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত জানাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু কিছু জায়গায় দুর্বৃত্তরা অপকর্ম করে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে। ঢালাও মামলা একেবারে বন্ধের দাবি জানান তিনি। বিএনপি মহাসচিব বলেন, ভারত বাঁধ খুলে দেওয়ার আগে সতর্ক করেনি, যার কারণে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বন্যার কারণে 1 সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর 6 দিনের ঘোষিত কর্মসূচি বাতিল করে সব টাকা বন্যার্তদের ত্রাণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই বিপ্লবকে ব্যর্থ করার জন্য কিন্তু একটা গভীর ষড়যন্ত্র রয়েছে, চক্রান্ত আছে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে বিদেশ থেকে, বিশেষ করে পার্শ্ববর্তী বিশেষ ভারত থেকে এমন কতগুলো প্রচারণা চালানো হচ্ছে, যে প্রচারণাগুলো দিকে যেন বাংলাদেশের যে বিপ্লব সেটাকে তারা নস্যাৎ করতে চায়। কতগুলো পলিটিক্যাল ইস্যুকে তারা কমিউনাল ইস্যু বানাতে চায়, যেটা একেবারেই গ্রহণযোগ্য না। আপনার প্রথম দিকে যে ক্যাম্পেইন চালানো হয়েছে, যেখানে মাইনরিটিদের উপর অত্যাচার নির্যাতন চলছে, এর বোধহয় 1-2% সঠিক না। সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এবং সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ 7 জন বিচারপতির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে। সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের বিরুদ্ধে দুর্নীতি ও রায় জালিয়াতির অভিযোগ এজাহার হিসেবে নিয়েছে শাহবাগ থানা। সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দের হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই মামলা দায়ের করেন। অন্য 4 জন বিচারপতি হলেন আপিল বিভাগের সাবেক বিচারপতি মোহাম্মদ ইমরান আলী, মির্জা হোসেন হায়দার, আবু বক্কর সিদ্দিকী ও মোহাম্মদ নুরুজ্জামান ননী। মামলা থেকে জানা গেছে, ক্ষমতা অপব্যবহার করে আইনগত এখতিয়ার বহির্ভূতভাবে অসাংবিধানিকভাবে আদালত অবমাননা আইন 1926 লঙ্ঘন করে কোনো শুনানির সুযোগ না দিয়ে আদালত অবমাননার নামে মোহাম্মদ ইউনুস আলী আকন্দকে শাস্তি দেন তারা। প্রথমে 2020 সালের 27 সেপ্টেম্বর শুনানির সুযোগ না দিয়ে সুপ্রিম কোর্টের প্র্যাকটিস সাসপেন্ড সহ আদালত অবমাননার রুল জারি করেন। তারপর 2020 সালের 12 সেপ্টেম্বর 3 মাস প্র্যাকটিস সাসপেন্ড সহ জরিমানা করা হয়। আইনজীবী বলেন, আদালত অবমাননা হলে আদালত অবমাননা আইন 1926-এর 7 ধারায় অভিযোগ প্রমাণিত হলে হাইকোর্ট শাস্তি দিতে পারে, কিন্তু
আপিল দ্বারা নয়। এই বিচারপতিরা ক্ষমতা বহির্ভূতভাবে শপথ ভঙ্গ করে শুনানির সুযোগ না দিয়ে অন্তর্বর্তী আদেশ দিয়ে প্র্যাকটিস ডিবার্ট করে, যা সংবিধান 11 অনুচ্ছেদে মানবাধিকার লঙ্ঘন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রত্যক্ষ ও পরোক্ষ রাজনীতি বন্ধ এবং লেজুর ভিত্তিক সকল পেশাজীবী সংগঠন বিলুপ্তির দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। রাষ্ট্র সংস্কার অন্তর্বর্তী সরকারের কৌশলপত্র প্রকাশের সুপারিশ করেছে সংস্থাটি। রাজধানীতে টিআইবির কার্যালয়ে নতুন বাংলাদেশ, দুর্নীতি প্রতিরোধ, গণতন্ত্র ও সুশাসন শীর্ষক টিআইবির সংবাদ সম্মেলনে মোট 9টি বিষয়ে সুপারিশ তুলে ধরা হয়। এ সময় টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে। এজন্য কতটা সময় লাগবে সেটি অন্তর্বর্তীকালীন সরকার নির্ধারণ করবে। কোটা আন্দোলনে শিক্ষার্থীদের হত্যায় জড়িতদের বিরুদ্ধেও মামলা করার ক্ষেত্রে সচেতন না হলে অপরাধীরা পার পেয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করে টিআইবি নির্বাহী পরিচালক। তিনি আরও বলেন, প্রচলিত আইনে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা এবং অপরাধীদের বিচার সম্ভব, তবে এই জন্য কিছুটা সময় লাগতে পারে। ব্যাংক লুটেরাই বাংলাদেশ ব্যাংকে নিয়ন্ত্রণ করেছে বলেও মন্তব্য করেন ইফতেখারুজ্জামান। রাজধানীর হাতিরঝিলের পানিতে ডুবে রাহানুমা সারাহ নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি জিটিভির নিউজ রুম এডিটর ছিলেন। গতকাল দিবাগত রাত 1:45টার দিকে ওই নারীকে পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পথচারীরা জানান, রাত 1:45টার দিকে হাতিরঝিল প্রথম ব্রিজের নিচে লেকের পানিতে ভাসছিলেন রাহানুমা সারাহ। পাশেই ভাসছিল তার ব্যাগ। পানি থেকে তাকে তুলে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিভাবে তিনি লেকের পানিতে ডুবে গেছেন তা জানা যায়নি। রাহানুমার বাসা মিরপুরের কল্যাণপুরে। তার মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের মর্গে। হাসপাতালের পুলিশ ক্যাপ্টেন ইনচার্জ মোহাম্মদ বাদশু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘ 10 বছর 2 মাস 14 দিন পর নিজ জন্মস্থান কক্সবাজারে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিমানবন্দরে লাখো জনতার ভালোবাসায় সিক্ত হলেন তিনি। বেসরকারি একটি ফ্লাইটে সালাউদ্দিন আহমেদ বেলা 11:30টার দিকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। সাথে ছিলেন সহধর্মিণী সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমেদ। সালাউদ্দিন আহমেদকে বরণ করতে শত শত মোটরসাইকেল আর হাজারো গাড়ির বহর যায় কক্সবাজার বিমানবন্দরে। প্রত্যন্ত এলাকা থেকে ছুটে যায় হাজারো নেতাকর্মী আর সাধারণ মানুষ। কক্সবাজার শহর থেকে শুরু করে চকরিয়া ও পেকুয়া উপজেলার সড়ক মহাসড়কে নির্মাণ করা হয় প্রায় 1000 তোরণ। জেলা বিএনপির দফতর সম্পাদক ইউসুফ বদ্রি জানিয়েছেন, সালাউদ্দিন আহমেদকে চকরিয়া বাস টার্মিনাল ও পেকুয়া আউটার স্টেডিয়াম উপজেলা বিএনপির গণসম্বর্ধনা দেওয়ার আয়োজন করেছে। 2014 সালের 14 জুন তিনি সর্বশেষ কক্সবাজারে রাজনৈতিক সমাবেশ করেন। 2015 সালের 10 মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাউদ্দিন নিখোঁজ হন। 62 দিন পর একই বছর 11 মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে 105টি স্বর্ণের বার সহ একজন যাত্রীকে আটক করা হয়েছে। সকাল 8টায় সংযুক্ত আরব আমিরাতের শারজা এয়ারপোর্ট থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট BG 252 এর হোসেন আহমেদ নামে এক যাত্রী 2টি লাগেজ তল্লাশি করে 105 পিস স্বর্ণের বার পাওয়া যায়। এগুলো জুস মেশিনের গায়ে আটকানো অবস্থায় ছিল। এ সময় ওই প্রবাসীকে আটক করে NSI এর সদস্যরা। পরে শুল্ক গোয়েন্দা শাখার কর্মকর্তারা মিলে জব্দ তালিকা তৈরি করেন। জব্দ হওয়া স্বর্ণের ওজন 12 কেজি 285 গ্রাম। ভোটের মাত্র 2 মাস আগে আবারও মামলার মুখে পড়লেন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এতে ক্যাপিটাল হিলে হামলার পুরনো অভিযোগগুলো আবারও সংশোধিত আকারে আনা হয়েছে। আবারও আলোচিত এই মামলার কারিগর জাস্টিস ডিপার্টমেন্টের স্পেশাল কাউন্সিলর জ্যাক স্মিথ। এবছর 1 জুলাই এই মামলায় ট্রাম্পকে দায়মুক্তি দিয়েছিল সুপ্রিম কোর্ট। এর আগের মামলায় 4টি অভিযোগ ঠিক রেখে আসামি ট্রাম্পকে সাবেক প্রেসিডেন্টের পরিবর্তে আসন্ন নির্বাচনের প্রার্থী হিসেবে দেখানো হয়েছে। এই মামলার মাধ্যমে ট্রাম্পের পুনরায় নির্বাচিত হওয়ার প্রক্রিয়ার প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জ্যাক স্মিথ। ধারণা করা হচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ওয়াশিংটনের জেলা বিচারক তানিয়া চুটকান নতুন অভিযোগ নিয়ে শুনানি শুরু করবেন। সামনে নির্বাচন থাকায় মামলার কার্যক্রম খুব ধীরে এগোনোই শুধু নয়, ভোটের আগে সিদ্ধান্ত না আসারও প্রবল সম্ভাবনা রয়েছে। সামাজিক মাধ্যমে ট্রাম্প বলেছেন, আদালতের সিদ্ধান্তকে পাশ কাটাতে নতুন করে এই মামলা উত্থাপন করেছেন স্মিথ। তার দাবি, পুরো মামলাটি সুপ্রিম কোর্টের দায়মুক্তির রায়ের ভিত্তিতে পরিচালিত হতো। সাফ ফুটবল
সাফ অনূর্ধ্ব 20 ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও স্বাগতিক নেপাল। ললিতপুরে আনফা কমপ্লেক্সের মাঠে বাংলাদেশ সময় বিকেল 2:45 শুরু হবে ফাইনাল ম্যাচটি। সাফের বয়সভিত্তিক আসরে 3বার ফাইনাল খেলেও শিরোপা অধরা বাংলাদেশের। এবার সেই আক্ষেপ দূর করতে আত্মবিশ্বাসী কোচ মারুফুল হকের দল। নেপালের কাছে গ্রুপ পর্বে হারের অভিজ্ঞতায় ফাইনালে সতর্ক মিরাজুলরা। মানিক মাহমুদের ডেস্ক রিপোর্ট। সাফের বয়সভিত্তিক চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব 18, 19 ও 20 এই 3 ক্যাটাগরিতে হয়। অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছিল 2022 সালে ভারতে। সেবার স্বাগতিকদের কাছে ফাইনালে হেরে গিয়েছিল বাংলাদেশ। বয়সভিত্তিক আসরে 3বার ফাইনাল খেললেও এখনও শিরোপা অধরা লাল সবুজদের। এবার সে আক্ষেপ দূর করতে আত্মবিশ্বাসী কোচ মারুফুল হক ও তার দল। ডে 1 থেকে আজ পর্যন্ত আমি মনে করি যে আমরা রাইট ট্র্যাকে আছি, সেটা আমি বিশ্বাস করি রাইট ট্র্যাকে আছি। একটা কঠিন কিছু অর্জনের জন্য যে জার্নিটা থাকে সেটাতে অনেক উত্থান পতন থাকে। আমরা মনে হচ্ছে যে আমরা সেই উত্থান পতন পার হয়ে আমরা আগামীকাল ফাইনালে খেলবো। অপোনেন্ট নেপালের প্রতি আমার অনেক রেসপেক্ট আছে, তাদের অনেক স্কোয়াডটা ভালো, তারা এখানে বড় হয়েছে, এই মাঠে তারা খেলে বড় হয়েছে এবং তাদের উইঙ্গারগুলো ফাস্ট। সবকিছু কনসিডারেশনে রেখে আমরা যদি আমাদের প্লেয়ারদেরকে যদি তাদেরকে ফুল ফিট অবস্থায় মাঠে রাখতে পারি এবং প্ল্যান অনুযায়ী খেলতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা ট্রফি নিয়ে দেশে ফিরতে পারবো। দেশের প্রথম ওয়েফা এ লাইসেন্সধারী কোচ মারুফুলের অধীনে এবারে টুর্নামেন্টে দারুণ খেলছে আসিফ মিরাজুলরা। সেমিফাইনালে বিদায় করে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে। নির্ধারিত সময়ের খেলা 1-1 গোলে ড্র থাকার পর টাইব্রেকারে 4-3 ব্যবধানে জয় উৎসব করে লাল সবুজের প্রতিনিধিরা। এই ম্যাচে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ ইনজুরিতে পড়ায় ফাইনালে তাকে পাওয়া যাচ্ছে না। গোলবার সামলাবেন ভারতের বিপক্ষে জয়ের নায়ক আসিফ। গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে হারিয়ে আসর শুরু করে বাংলাদেশ দল। পরের ম্যাচে নেপালের কাছে হেরে গ্রুপ রানার্স আপ হয় তারা। গ্রুপ পর্বে সেই পরাজয়ের অভিজ্ঞতায় ফাইনালে সতর্ক বাংলাদেশ দল। ফাইনালে প্রতিশোধের ম্যাচটা জিততে মুখিয়ে আসিফরা। লাস্ট ম্যাচে আমাদের গোলকিপার ক্যাপ্টেন শ্রাবণ সে ইনজুরি হয়েছে, তার জায়গাটা আমরা ফিল করতে কষ্ট হবে, কিন্তু তারপর আসিফ সে তার জায়গাটা ফিল করছে, নাইমা তার প্রমাণ সে দিয়েছেন। আর আখাই সে রেড কার্ড খাওয়াতে সে খেলতে পারে না, কিন্তু তার জায়গায় আরও এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে আমাদের। ইনশাল্লাহ আমাদের সবাই এখন অনেক উজ্জীবিত। এই ফাইনাল নিয়ে ইন্ডিয়ার সাথে জেতার পরে আমাদের আরও মেন্টালি আমরা স্ট্রং হয়ে গেছি। বয়সভিত্তিক সাফে দুবারের চ্যাম্পিয়ন নেপাল। এবারের আসরে এখন পর্যন্ত অপরাজেয় স্বাগতিকরা। সেমিফাইনালে ভুটানের বিপক্ষে 1-1 গোলে ড্রয়ের ম্যাচটি টাই ব্রেকারে 4-1 গোলে জিতে ফাইনালে পৌঁছে যায় হিমালয় কন্যা নেপাল। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। কুমিল্লা নোয়াখালীতে বন্যার অবনতি, ফেনীতে ঘরবাড়ি এখনো তলিয়ে, আশ্রয় কেন্দ্রের লাখো মানুষ, কুমিল্লায় প্রাণের জন্য হাহাকার। লুটপাট দখলে জড়িত নয় বিএনপি, প্রমাণ পেলে ব্যবস্থা, হুঁশিয়ারি মহাসচিবের। শীঘ্রই সরকারের সাথে দলগুলোর আলোচনা না হলে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। জামাত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার, গেজেট প্রকাশ। সাবেক 3 প্রধান বিচারপতি সহ 7 বিচারপতির বিরুদ্ধে মামলা। সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রত্যক্ষ পরোক্ষভাবে রাজনীতি বন্ধ এবং লেজুর বৃত্তি সকল পেশাজীবী সংগঠন বিলুপ্তির দাবি টিআইবির। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে দুপুর 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।